বাগেরহাটের সাদ্দাম হোসেনের কথা সবাই শুনেছেন। কি ঘটেছিল সে বিষয়ে কিছু কথা বলতে চাই। বাগেরহাটের সাদ্দাম হোসেন একটি মিথ্যা মামলায় জেলে বন্দী। এদিকে 9 মাস বয়সী সন্তান সহ তার স্ত্রী আত্মহত্যা করেছেন। কেউ কেউ বলছেন এটি পরিকল্পিত হত্যা। যেটাই হোক, তারা মারা গেছেন। তারা এই পৃথিবীতে এখন আর বেঁচে নেই। বিষয় হচ্ছে, অনেক চেষ্টা করে তার স্ত্রী ও তার স্বজনরা মামলা জামিন করাতে পারেন, অথচ এই যেই মামলা, যেই ঘটনা, সেই ঘটনার সময় সাদ্দাম হোসেন কিন্তু দেশে ছিলেন না। তিনি ছিলেন ভারতে চিকিৎসাধীন। তার পাসপোর্টে তার প্রমাণ আছে। এই কথা তিনি তার স্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন এবং বলেছেন পাসপোর্টের ফটোকপি উকিলকে দিয়ে আহ, আদালতে সাবমিট করলে হয়তো তার জামিন হতে পারে। কিন্তু তারপরেও তার জামিন হয়নি। চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়েন সাদ্দাম হোসেনের স্ত্রী। তারপর ঘটে যায় অঘটন। এই যে তার স্ত্রী মারা গেলেন, মৃত যে সন্তান, তার স্ত্রী, তার জানাজায় অংশগ্রহণের অধিকার তো তার আছে, কিন্তু সরকার তাকে পেরোলে মুক্তি দেয়নি। তিনি তার প্রিয় সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেন। এ বিষয়টি নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে লিখেছেন, যেই ঘটনায় সাদ্দামকে মামলা দিয়ে আটক করা হয়, সেই ঘটনার সময় তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। তার পাসপোর্ট যাচাই করেও সেটা জানা গেছে। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা হওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়, এমন অসংখ্য ঘটনা আছে যেখানে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তার স্ত্রী বারবার চেষ্টা করেও জামিনের ব্যবস্থা করতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সন্তান সহ আত্মহত্যা করেন। তিনি আরো লেখেন, মানুষ যখন মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে তখন সে পশুতে পরিণত হয়। যেহেতু মানুষ হয়ে জন্মেছেন, তাই মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। তিনি শেষের কথাগুলো বলেছেন বর্তমান ক্ষমতাসীনদের, যারা এখন ক্ষমতা আছেন, ক্ষমতা ভোগ করছেন, ক্ষমতার স্বাদ নিচ্ছেন, তাদেরকে বলছেন মানুষ হয়ে থাকার চেষ্টা করুন, পশু নয়। দর্শক, সাদ্দামের বড় আক্ষেপ ছিল ছেলেকে কোলে নিতে না পারার। কারণ ছেলে জন্মের আগেই এই সাদ্দাম হোসেন জেলে গিয়েছিলেন, অর্থাৎ ছেলের জন্ম তিনি দেখেননি। ছোট বাচ্চাটিকে তিনি কোলে তুলে আদরও করতে পারেননি। এই কথা তিনি জেল থেকে যে চিঠি তার স্ত্রীকে দিয়েছেন, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন। কি নির্মম, কি নিষ্ঠুর! অথচ সেই ছেলেকে তিনি দেখেছেন, কয়েক মিনিটের জন্য তিনি দেখেছেন। সেই ছেলে তার বাবার সাথে দেখা করতে গিয়েছে, তবে জীবিত নয়, মৃত। তার স্ত্রী তখন মৃত লাশ। যখন সাদ্দাম হোসেনকে পেরোলে মুক্তি দিল না, তখন স্বজনরা লাশ দুটো জেল গেটে নিয়ে গিয়েছিল কয়েক মিনিটের জন্য শেষ দেখা যদি তাদের হয়। ভাবা যায় কোথায় আছি আমরা। আমি এই সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এইটাই কি আপনাদের সংস্কার? এই যে দীর্ঘ 1.5 বছর ধরে আপনারা যে সংস্কারের বুলি আওড়ালেন, আর আপনারা যে শাসন ব্যবস্থা আমাদের উপহার দিলেন, সেটার পক্ষে রায় দেওয়ার জন্য, হাঁ ভোট দেওয়ার জন্য এদেশের মানুষকে আপনারা বলছেন? আপনারা আসলে আমাদের এই দেশটাকে একটা অন্ধকার গুহার ভিতরে নিয়ে গেছেন। এই অন্ধকার থেকে এই জাতি কি মুক্তি পাবে? কিভাবে সম্ভব? একজন নোবেল বিজয়ী, যিনি বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় আছেন, শান্তিতে নোবেল বিজয়ী, অথচ এই 15 মাসে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলো রচিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নিষ্ঠুর শাসন
সবচাইতে নোংরা শাসন, সবচাইতে বাজে শাসনটা আমাদেরকে তিনি উপহার দিয়েছেন। এটা হচ্ছে তার সংস্কার। তিনি নাকি আমাদের রাষ্ট্র সংস্কার করেছেন, আর রাষ্ট্র সংস্কারের বিনিময়ে পুরো দেশটা আজকে দোজকে পরিণত হয়েছে। মানুষ বসবাসের অযোগ্য হয়ে গেছে। পুরো দেশটা জঙ্গিতে ভরে গেছে। সারা পৃথিবীতে বাংলাদেশের পাসপোর্ট দেখলেই এখন আর বিষয় হয় না। বাংলাদেশকে মানুষ এতটা অবজ্ঞা ভরে দেখছে আজকে। আজকে আমরা এমন এক শাসন ব্যবস্থা, এমন এক সময়, এমন এক ক্রান্তিকাল অতিক্রম করছি। এই যে সামনে 12 তারিখ ইলেকশন হতে চলেছে বা হওয়ার সম্ভাবনা, তখন যে সরকার আসবে, সেই সরকারও কি এই ধারাবাহিকতা ধরে রাখবে, নাকি কিছুটা পরিবর্তন হয়ে এ দেশটা একটি শান্তি ও সুশৃঙ্খল পথে এগিয়ে যাবে? এ নিয়ে কিন্তু আমাদের মাঝে যথেষ্ট হতাশা রয়েছে, এদেশের মানুষের মাঝে আতঙ্ক রয়েছে। সামনের দিনগুলো আসলে কেমন আসছে? প্রিয় দর্শক, আপনার মতামত জানাবেন কমেন্টে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।